দর্শক সবাইকে স্বাগত এটি নিউজে। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট নিয়ে আমরা ঠিক এই সবাই হাজির হয়ে যাই নতুন একটি বিষয় এবং নতুন অতিথির সাথে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ নুরুল আজহার, সভাপতি বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের বিষয় ভ্যাট অর্থনীতির ভিত্তি। বাংলাদেশ এক দশকে ভ্যাট রাজস্বের গুরুত্ব বেড়েছে বহুগুণ, কিন্তু মানুষের মাঝে ভ্যাট নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। অনেকে ভ্যাট নিবন্ধন করতে ভয় পায় এবং এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কতটা ভ্যাট নিয়ে যারা কাজ করছেন তারা কতটা উদ্যোগী এবং মানুষকে সম্পৃক্ত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সার্বিক বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব আমাদের আগত অতিথির কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। স্যার, আপনাকে আবারও স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা জানি বাংলাদেশে বর্তমানে মোট ট্যাক্স রেভিনিউর প্রায় 38 থেকে 40% আসলে ভ্যাট থেকেই আসে। আসলে এটা অর্থনীতির জন্য কতটা স্থিতিশীল বলে আপনি মনে করছেন? বা জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সরকার বা নিজস্ব কোনো ইনকাম নাই, সরকার চলে জনগণের করের টাকায়। সরকার যেখান থেকে কর অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আয় হবে সেটা দিয়ে সরকার পরিচালনা করবে। 19.5 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ওনাদের বেতন দেবে, সব কিছুই ওনারাই করবে, মানে সরকার করবে আর কি। তো এই যে 38 থেকে 40%, 38% পর্যন্ত হইলো আপনার ভ্যাটের ব্যাপারটা রেল বাংলাদেশের এখন মনে করেন 5 মাসে 22% অলরেডি সংগ্রহ হয়ে গেছে, কিন্তু কাস্টমস আর যদি ধরেন আপনি ট্যাক্স এখনও তাদের টার্গেট ফুলফিল করতে পারে না। 5 মাসে একটা টার্গেট আছে 5 মাসে এত টাকা করবে, এখনও ট্যাক্সের যথেষ্ট ঘাটতি আছে। আমার জানার মতে প্রায় 18 থেকে 20 হাজার কোটি টাকা এখনও ঘাটতি আছে এই 5 মাসের মধ্যে। সেই হিসাবে আপনি মনে করেন যে এই ভ্যাটটা সরকারকে বাঁচিয়ে রেখেছে এবং অক্সিজেন বলা চলে রাষ্ট্রের জন্য বিশাল। এই ভ্যাটটা কিন্তু 18 কোটি লোক কিন্তু এই ভ্যাট বহন করে। আপনি একটা ছোট বাচ্চা মেয়েও যদি একটা চকলেট কিনে অথবা যে একটা বুয়া বাসায় সে একটা সাবান নিল, সেইখানে ভ্যাট ইম্পোজ করা আছে অলরেডি, এবং সেইখান থেকেই এই ভ্যাট আহরণ হয় এবং সবচেয়ে বেশি এটা 91 সাল থেকে আরম্ভ হয়। আর সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সর্বপ্রথম জার্মানিতে ভ্যাটটা চালু হয়, জার্মানি থেকে। আর ট্যাক্সটা আরম্ভ হয় ফ্রান্স থেকে। তো জার্মানিতে যখন বিধ্বস্ত অর্থনীতি আপনার চলতেছিল, তখন জার্মানিরা চিন্তা করলো যে এই মুহূর্তে যদি খাবার বা অন্যান্য সামগ্রীর উপরে যদি কর আরোপ না করা হয় তাহলে তাদের চলা কঠিন হয়ে যাবে। ওইখান থেকে আমাদের এখানে আসছে 91 সালে। আচ্ছা, তো এখন আমাদের দেশে যেটা মানে ভ্যাট আহরণ করার কথা বা এই বছর আছে 1,88,000 কোটি টাকা, গত বছর 1,82,000 কোটি টাকা ছিল, সেটা সরকার টার্গেট ফুলফিল হয়েছে গত বছর আমার জানা মতে। তো এখন ব্যবসায়ীরা আছে মনে করেন ভ্যাট রেজিস্ট্রেশন করছে মাত্র 6.5 লক্ষ প্লাস, কিন্তু আপনার দেখবেন যে আপনার ব্যবসায়ী আছে প্রায় 90 লক্ষ প্লাস। আচ্ছা, এইখানে রেজিস্ট্রেশন পাইছে 4,30,000। আচ্ছা, 9 থেকে 12% পর্যন্ত আপনার রিটার্ন সাবমিট করে, ম্যাক্সিমামই করে না। হ্যাঁ, তো এই ধরনের যদি হাল বা চাল হয় তাহলে এটা এখন জনগণও চায় যে আমার অর্থে নিশ্চয় থাকি, আমি ভ্যাট দিব, ট্যাক্স দিব, আমি কি পাবো। এটা পৃথিবীর সব রাষ্ট্রে আছে। আপনি যদি চায়নাতে যান, আপনি যদি জাপানে যান, জাপানে আপনি ভালো ট্যাক্স দেন, আপনার ছেলেমেয়ের পড়ালেখা ফ্রি করে দিবে, আপনার বৎসরে একটা ইনসেন্টিভ দিবে, আপনার বিভিন্ন হসপিটালে গেলে 50% আপনার পেমেন্ট করতে 50% দিবে না, সেটার জন্য ইন্স্যুরেন্স আছে, প্লাস ট্যাক্সের এই ফ্যাসিলিটিটা পালে। আমাদের সাথে এইগুলি কোনো কিছু না। আমাদের দেশে যারা ক্ষমতাসীন তারাই ক্ষমতায় বসে তারাই লুটপাট শুরু করে এবং অর্থগুলি পাচার করে বাহিরে। তা না হলে আপনি মনে করেন আমরা এখন আমাদের হাসিনা যাওয়ার পরে আমাদের আপনার ঋণের বোঝা পার পার্সন 1,12,000 কোটি টাকা। এরশাদ সাহেবের ছিল 7,912 টাকা না এরকম সামথিং, মনে করেন 8,000 টাকা ছিল। আর সেইটা বাড়তে এখন 1,82,000, 12,000 কোটি টাকার মতো, মানে 12,000 টাকার মতো পার পার্সন। তাইলে এখন আপনার রাষ্ট্র কীভাবে চলবে? যদি এইবার মনে করেন সরকার আমি মনে করি সরকার এই জায়গা থেকে ফিরে আসা উচিত যে অনলাইন রিটার্ন যেটা করছে ট্যাক্সের ক্ষেত্রে, আপনি রিটার্ন অনলাইন ছাড়া আপনি জমাই দিতে পারবেন না। এতে দেখা গেছে মানুষ চালাকি করে, আবার কিছু আছে যারা ইন্টারনেটে বসে থাকে বা তারা বুদ্ধি পরামর্শের কারণে নীল রিটার্ন জমা দিচ্ছে প্রায় 13 লক্ষ প্লাস।
13 লক্ষ প্লাসই কিন্তু তাদের সমস্যা হবে। কীরকম সমস্যা হবে? তাদের হয়তো জমি জমা আছে বা এফডিআর আছে, শুকলো না, নীল রিটার্ন দিয়ে সাবমিট করে 5,000 টাকা ট্যাক্স দিল, কেউ ট্যাক্সও দেয় না, নীল রিটার্ন পুরা দিচ্ছে, ট্যাক্সও দেয় না, এরকম। তো এরা তো পরে আপনার ওই যে রিওপেন হবে, অডিটে পড়বে ফাইলটা, তখন কিন্তু তারা হন্তদন্ত হয়ে শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে যে হ্যাঁ এই অফিসারদেরও দোষ দেওয়া হয়, ট্যাক্স অফিসে গেলে টাকা চাই, এটা চাই। তো তুমি আগে যদি একটু সচেতন হইতো জনগণ, তাইলে কিন্তু তোমার এই বালা মুসিবত কিন্তু আসে না। তাহলে আমরা তো গোড়ার থেকেই আমরা আসলে যে জিনিসটা করা দরকার বা নীতি নৈতিকতা আদর্শ, এগুলি কিন্তু আপনার আইনের উপরে না। বহু রাষ্ট্রে আছে এখনও সংবিধান ছাড়াই রাষ্ট্র চলতেছে, গ্রেট ব্রিটেন, সৌদি আরব, টার্কি, এরকম কয়েকটা রাষ্ট্র আছে যারা তাদের কোনো, জাপানে আছে সংবিধান চটি বইয়ের মতো ছোটো মাত্র। আমাদের একটা কোনো কিছু হইলে আমাদের আমলারা বলেন, রাজনীতি আমাদের কনস্টিটিউশনে নাই, আমার ওইটা আইনে নাই, এইটা নাই, এত আইন ঘাটার দরকার। নীতি নিজের বিবেকটাই তো বড় আইন। একদম, হ্যাঁ, যে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আমার ছোট, আমি ছোট ভাই কেমন আছো বা এটা অভদ্র, এই তুই কেমন আছো, তুই আমার এক কাপ চা আন, এটা তো অভদ্রভাবে আমি বলতে পারি না। তাহলে আমার সম্মান না তো আমি রাখতে পারলাম না। তো এইরকমই এখন মনে করেন ভ্যাটের ব্যাপারে সরকার যেই চিন্তা ভাবনা করতেছে, সামনে 1 লক্ষ নতুন ভ্যাট মানে আপনার রেজিস্ট্রেশন আওতায় আনবে। কতটুকু আনতে পারো আমি জানি না, তাদের গোয়েন্দা সেল অলরেডি কাজ করতেছে এবং এটা এনবিআর একটু প্রশংসা দাবিদার যে বর্তমান চেয়ারম্যান খুব সচেতনভাবে কাজগুলি করছে। এই যে 1 লক্ষ এনবিআর বলছে নিবন্ধন বাড়াতে চায়, কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীরা নিবন্ধন করতে ভয় পায়। আপনার কথা দ্বারাও একটা ব্যাপার আসছিল, তারা একটু এই ব্যাপারে বিমুখী। আসলে ভয় ঝামেলা এর মূল কারণগুলো? এর মূল কারণ হইলে দেখেন, যখনই ভ্যাটের রেজিস্ট্রেশন সেটা পাবে উচ্চ হার মনে করে, আসলে 15%, অনেক রাষ্ট্রে 18 আছে, আমাদের পাশের রাষ্ট্রে আছে, আবার কিছু কিছু জিনিস আছে সেইখানে এই জিনিসটা আর একটু অ্যাভারেজ করে আনা উচিত ছিল। তো যাই হোক, তারপরে মনে করেন দুর্বল আইনের প্রয়োগ, তারপরে জটিল কাঠামো এবং ব্যাপক দুর্নীতি। যে সুযোগ পাইলে মনে করেন একটা ফ্যাক্টরিতে গেল, ভ্যাটের বললো যে তুমি তো সুন্দরভাবে ভ্যাট ঠেট দাও না, ইন্সপেক্টর গেল, তার ফাইল টাইল কম্পিউটার টম্পিউটার সব নিয়ে রওনা দিল। আসলে সেখানে বসে থেকে তার এটা সমাধান করে প্রপার ট্যাক্সটা ধরে তার আসা উচিত, তার তো একটা দায়িত্ব আছে। এবং ব্যবসায়ী এইভাবে হয়রানি করলে হয় ব্যবসায়ী ভয় পেয়ে যাবে, তখন দেখা যাবে সে রাষ্ট্রের ভিতরে আর টাকাটা রাখবে না, যেটাই সে বাড়তি উপার্জন করবে সেটাই সে বাহিরে পাচার করে দেবে। এই পাচার ওদের ক্ষেত্রেও আপনার সহনশীলতা হওয়া উচিত। তো আমাদের তো ভিতরে সহনশীলতা কারের মধ্যে নেই। একদমই একদমই। যেটা এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি, বিরতির পর ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট, সব হলো একটি বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছে আলোচনায়। আমরা আলোচনা করছিলাম আসলে মানুষের মধ্যে ভয় এবং একটি অবিশ্বাস, অনেক ধরনের বিষয় আছে। এখানে অনেকেই নিবন্ধিত, একটি বিরাট সংখ্যক ব্যবসায়ী, কিন্তু আসলে নিবন্ধিত যারা, আপনিও বলছিলেন যে অনেকে আসলে জিরো রিটার্ন দিয়ে দেয়, আসলে কতজন আসলে সত্যিকারের ভ্যাট জমা দেয়, কি তথ্য আছে? না, ওইটা আমি ট্যাক্সের ক্ষেত্রে বলছি, এইখানে ওইভাবে রিটার্ন দেয় না, যারা দেয় তারা কিছু ইনকাম দেখাইয়ে দেয়। আপনি মনে করেন ইসিআর মেশিন, আমাদের দেশে প্রথমে ভাউচার দিয়ে শুরু হয়েছিল, যে আপনি একটা রেজিস্ট্রেশনে গেলে ওনার ভাউচার দিত, ওইটার উপরে বিলটা করে ওইটা ওরা চালান আকারে যত টাকা জমা হইতো ওইটা আবার সেন্ট্রাল ব্যাংকে জমা দিত। আমি কি বুঝাইতে পারছি কথা? সেকেন্ড পর্যায়ে ইসিআর, ওই যে ক্যাসিয়ার মতো ইলেকট্রিক ইসিআর যে মেশিনটা, ওইটাও খাই ফেলেছে বাঙালি। আচ্ছা, খাওয়ার পরে ইএফডি মেশিন সরাসরি সার্ভার এসেছে, ওইটাও শেষ করছে। এখন যেটা চলতেছে যে মনে করেন এই ইনভয়েস চালু হইলে তাহলে কিছুটা এই সফটওয়্যার এখনও ইয়ে হয় না, আমলাতান্ত্রিক জটিলতার কারণ আছে। আবার যাদের দায়িত্ব দিচ্ছে, যাদের যেসব কোম্পানি দিচ্ছে, আমি দু একটা কোম্পানি এখন বলতে চাই না ওদের নাম, তখন আমি বলছি যে আমি একটা প্রোগ্রামও বলছি এবং আমার এনবিআর মেম্বারের সাথে আমি বলছিলাম যে এদের দিতেছে, এরা এই সফটওয়্যারের ব্যাপারে একটা কেরামতি করবে কোনো কিছু। তো যাই হোক, এই ইনভয়েস এটা চালু হলে কিছুটা কমে আসবে দুর্নীতিটা। তার পাশাপাশি মনে করেন ইএফডি মেশিন, আমি বলছিলাম যে ইএফডি মেশিন সরাসরি মনে করেন আপনি এখানে, এটা রেস্টুরেন্ট সাপোজ টু সে, আপনি কম্পিউটার সার্ভার এসে দিলেন, তো এখানে ইন্সপেক্টর বলে দিল যে 12টা থেকে 2টা পর্যন্ত তার খুলে রাখবা, তো আমার সার্ভারে ঢুকবো না, বিলও আসবে না। আবার আরেকটা যে সফটওয়্যার সরাসরি ওইখানে চলে যাবো। হ্যাঁ, তো আমি কাস্টমার করলাম যে আপনার বিল হয়েছে ভ্যাট আসবে আপনার 500 টাকা, আপনার আমি 200 টাকা দেবো, আর চালান দিতে পারবো না। আবার অনেকে নেয়ও না চালান। হ্যাঁ,
তাইলে দেখেন ফাঁকি দিলে নীতি নৈতিকতার আদর্শের উপরে আপনার ইনভয়েস, তারপরে ভ্যাট, ইসিআর, ইএফডি মেশিন, যত মেশিনই বসান, এই মেশিন তো আপনার আমার তৈরি করা। তা আমি আপনি কেরামতি করে আমি সেই দেবো অবৈধ। আর যেটা হলো কথা যে প্রথমে চিন্তা করতে হবে ব্যবসায়ীদের, যে অনেক সময় ব্যবসায়ীর আন্দোলন করছিল, আপনার মনে আছে কিনা, ভ্যাট আইনটা পাস হয় 12 সালে, কার্যকরী হয় 19 সালে। আচ্ছা, তারপরে এর মধ্যে তারা 16 সালে 17 সালে অনেক আন্দোলন করছে। তখন আমি একটা চ্যানেলে বলছিলাম যে এই যে বড় বড় ব্যবসার আন্দোলন, আমার সত্য কথা আপনার বলেন, আপনার এই ভ্যাটটা কি আপনি দেন নাকি জনগণ দেয়, যারা ক্রেতা তাইলে আপনার আন্দোলনটা কেন করতেছেন? তো জনগণ আন্দোলন, জনগণ তো করতেছে না। তো এই যে একটা বৈষম্য তৈরি করে রাখা, আর যেই ভ্যাটটা জনগণ থেকে আপনি আদায় করার পর আপনি একজন ব্যবসায়ী বা একজন ইম্পোর্টার, আপনি সব কিছু বিক্রি করে আপনি যে ভ্যাট আহরণ করে সঠিকভাবে আপনি ক্যালকুলেশন করে সেটা দিয়ে দেন জাকাতের মতো 2.5% যেমন দিতে হয় শতকরা, সেই হিসাবে আপনার ভ্যাট যেটা আসে 10% আসে, অনেক ক্ষেত্রেই আসে। আর বাকিটা যদি আপনার আবার রিফান্ডের সিস্টেম আছে, সব এখন মানে ই কমার্সের মাধ্যমে সব কিছু আপনি ফ্যাসিলিটি পাইতেছে, কিন্তু আপনি তো মানবেন না, সেটা না মানলে তো এরকমই হবে। তো যার কারণে দেখা যায় যে ভয়ভীতির চেয়ে প্রথমেই চিন্তা আসে যে আমি কিভাবে ফাঁকি দেওয়া যায়। এই ফাঁকি চিন্তার কারণেই কিন্তু আপনার মনে করেন এত জটিলতা এবং ভ্যাট যে মানে অগ্রসর হবে, ভ্যাটের যে পরিধি বা কোনো কিছু, সেটা কিন্তু ওইভাবে পরিধি বিস্তার লাভ করতেছে না। তবে আশা করা যায় যে সামনে আরো একটু কড়াকড়ি করলে বা ইয়ে করলে হয়তো বা কিছুটা পরিবর্তন আসতে পারে বলে। আসলে যে ভ্যাট ব্যবহারের যে ব্যবস্থার স্বচ্ছতা, এটা কি আসলে এখন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে আছে বলে মনে করেন? এইটা আমলাতান্ত্রিক জটিলতাও কিছুটা তো থাকবেই। এটা আবার যারা ভ্যাটটা তো আসলে দেয় জনগণ তার সরাসরি আপনি একজন ব্যবসায়ী, আপনার এখানে ভ্যাটের টাকা জমা হবে, আপনি দিয়ে ব্যাংকে জমা দিবেন। যেমন সোনালী ব্যাংকের 580টার মতো মনে ইয়ে আছে, শাখা আছে, বিভিন্ন জায়গায় শাখা আছে, এখানে চালান দেওয়ার সিস্টেম আছে। সোনালী ব্যাংকে আপনি চালান দিয়ে জমা দিতে পারেন, কিন্তু আপনি সেই ভ্যাটটা যদি মনে করেন আপনি এই 1 মাসে ভ্যাট কালেকশন করলেন, হয়তো আপনার ব্যবসায়ী সেন্টার থেকে মনে করেন 1,20,000 টাকা, আপনি 20,000 টাকা জমা, 1 লক্ষ টাকা, মানে এই টাকাটা তো জনগণ টাকা দিচ্ছিল ভ্যাটের। তো আপনার এইটাও কি আইনের মাধ্যমে কি বাইর করা সম্ভব, বা আইনের মাধ্যমে আপনি প্রেশার, সে চাইবো সবসময় ফাঁকি দেওয়ার চিন্তা, আইন প্রয়োগ করে তো আপনি কোনো কিছু করতে পারেন, আপনার যদি ভিতরে স্বচ্ছতা না থাকে। এই স্বচ্ছতাটা হইল যাদের মধ্যে আছে, তারাই আজকের পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে, যেমন জাপান, তারপর ইউরোপের বিভিন্ন দেশ। আর যারা মনে করেন কমিউনিস্ট ব্লকে ছিল, তাদের উপার্জন কম, আয় কম, বিভিন্ন রেস্ট্রিকশন, আইনগত বাধা বিপত্তি, সরকারের বিভিন্ন ধরনের ট্রাভেলস থাকার কারণে তারা হয়তো ওই ধরনের, এখন তো আবার মনে করেন যে 27টা দেশ আপনার ইউরোভুক্ত হয়ে গেছে, তাদের ব্যাপার আলাদা, তারা তো ওইভাবে উন্নত করতেছে, ইয়ে করতে। এখন তো মনে করেন অনেক ক্যাশলেস হয়ে গেছে, মানে আপনার মনে করেন সুইডেনে মোটামুটি 100-এ আমার জানা মতে মনে হয় 80% ক্যাশলেস আর কি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এরকম। তা আমাদের দেশে এইটার আবার কেন মধ্যে, কারণ আপনার যেই ইয়েটার সামনে নিয়ে আপনার মোবাইলটা ইয়ে করবেন, যে টাকাটা কেটে নেওয়া যায়, ওইখানে এখানে মাঝে মধ্যে জন্য ওটা লাগাই দিয়ে তারটা দেখা যায় ওই টাকাটা গেছে এইটার ভিতরে। তো এইগুলি ব্যাপারে আর কত সচেতন হয়, যে মানুষ কত ইয়ে করতে। বাংলাদেশে এখন ই কমার্স ইন্ডাস্ট্রি আসলে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভ্যাট আদায়ের সিস্টেমটা আসলে কি দুর্বলতায় আটকে আছে, নাকি তাদের সাথে আপনারা নজরদারিতে রাখছেন এবং তাদেরও তদারকি করছেন? তদারকি তো অবশ্যই এনবিআর থেকে করতেছে, আপনার ভ্যাট এবং ভ্যাট গোয়েন্দা আছে সংস্থা, তারাও করতেছে। কিন্তু এখন সরকার যে টার্গেটটা নিচ্ছে 1 লক্ষ, আমি মনে করি যে আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ বাইর করা, তারা যদি সিরিয়াস হয় তাহলে ধরাটা খুব একটা কঠিন হবে। তো ব্যাপার হলো কি, আসলে বড় বড় ব্যবসায়ী করে তো এই কাজগুলি, ওদের কাছে গিয়ে তারা কতটুকু তারা মানে তাদের আইন প্রয়োগ করে সেটা সমাধান করতে পারবে, এইখানে একটু মানে কিন্তু থেকে যায় আর কি। তো যাই হোক, তারপরেও তো এখন রাষ্ট্র চালাইতে হলে তো সরকারের এছাড়া কোনো উপায় নেই, কারণ সরকারের এখন মনে করেন যে সব খাতেই লস। যেমন বিমানে হয়তো কিছু মানে আপনার 24-এর আগ পর্যন্ত বিমানে তো কোনো লাভই ছিল না, রেলওয়ে কোনো লাভই ছিল না, যে রেলওয়ে মানুষ পিঁপড়ার মতো উঠে, সেইখানেও আপনার মনে করেন 2020-18-তে আমি দেখছি যে আপনার 1,800 কোটি টাকা লস আসছিল শুধু রেলওয়েতে। তারপরে এটা 100% সরকারি, তারপরে বিমান, তারপরে হলো অন্যান্য যেগুলি আছে। এরপরে দেখবেন এই যে ওয়াসা, সেখানেও সরকার সাবসিডি দিতেছে, কিন্তু ছিল এই যে ইলেকট্রিসিটি, সেইখানেও দেখেন এইগুলি লুটপাট যতদিন বন্ধ না হবে ততদিন আপনারা এই সুফল পাবে না। যারাই ভ্যাট দেখ আর ট্যাক্স দেখ, যাই দেখ, কেউ সুফল পাবে না, কারণ ওই কিছু লোক, মুসলিমের কিছু লোকের হাতে, মানে আমাদের সাধারণ জনগণ আমরা সুফল পেতে চাইলে আসলে লুটপাট বন্ধ করতে হবে, তাহলে, এবং শুধু ভ্যাট আদায় করলে বা ট্যাক্স আদায় করলে হবে না, এর লুটপাট এবং যে সামষ্টিক যে সাইকেলটাকে একটা নিয়ম নীতির ভিতরে আনলে আমরা সবাই সুফল পাবো। আশা করি আপনার এই বক্তব্য দ্বারা আমরা সুন্দরভাবে জানতে পেরেছি আসলে একটি সুন্দর আসলে ভ্যাটের যে বাস্তু সংস্থান, সেটা মেনটেন হলে আমরা সবাই সফলতা পাবো
এবং সেই সফলতার জন্য আমরা আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে। জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।